তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার চলে এসেছি একটি মাস্টারপিস ক্রাইম অ্যাকশন থ্রিলার মুভির ব্যাখ্যা নিয়ে। কথা বলছি 2022 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া পাপ্পান মুভিটির। মুভিটি এতটাই মাস্টারপিস যে মুভিটি শেষ পর্যন্ত আপনার ব্রেন নিয়ে খেলা করবে। আপনি যখনই মনে করবেন মুভিটি শেষ হয়ে গেছে, মুভিটি আবার সেখান থেকে নতুন করে শুরু হবে। মুভিটিতে যে পরিমাণে ভরপুর টুইস্ট রয়েছে তা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মাস্টারপিস মুভিটির থ্রিল উপভোগ করা যাক। মুভির শুরুতে আমরা একজন কামারকে দেখি। সে একটি ড্যাগার বানাচ্ছে। একজনকে দেখা যায় কামারকে টাকা দিয়ে ওই ড্যাগারটি নিয়ে যাচ্ছে। এই ড্যাগারটিকে সবাই মনে রাখবেন। সিন শিফট হয়ে 25 বছর পর জঙ্গলের ভিতর দিয়ে কিছু ছেলে মাছ ধরতে যাচ্ছিল। হঠাৎ তারা সেখানে একটি গাড়ি দেখতে পায়। গাড়ির কাছে গিয়ে দেখে সেখানে কেউ নেই। তারা চলে যাওয়ার সময় একজন একটি মূর্তি দেখে প্রার্থনা করতে যায়। তখন সে খেয়াল করে তার পাশে পড়ে থাকা একটি মোবাইলের রিংটোন বাজছে। বাকি সবাই এসে দেখে মোবাইলটি তাদের পছন্দের সুপারস্টার রাবি বর্মার, এবং গাড়িটির নাম্বারটি ভালো করে দেখে বলে এটাও রাবি বর্মারই। পাশেই পাতার উপর রক্তের ফোঁটা পড়েছিল। তখনই একজন খেয়াল করে পাশের গাছে বস্তাবন্দি একটি লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। লাশটির হাত বেয়ে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে। এরপর পুলিশকে জানানো হয়। পুলিশ এসে জায়গাটি ঘিরে ফেলে। মিডিয়ার লোকেরাও এসে নিউজ করতে থাকে। এ হচ্ছে এএসপি বিনসি আব্রাহাম। ঘটনাস্থলে আসার পরই সিআই সোমান তাকে জানায় লাশটি এখনো নামানো হয়নি। লাশটি আইডেন্টিফাই করতে রাবি বর্মার ওয়াইফও এখানে আসছে। তখনই রাবির ফোনে তার ম্যানেজার ফোন করে। জানা যায় যে রাবি গতকাল সেট থেকে ঝগড়া করে ড্রাইভার রাজনকে নিয়ে বেরিয়ে এসেছিল। পুলিশের সন্দেহ হয় ড্রাইভার রাজনের উপর, তাই তারা রাজনকে ট্র্যাক করতে শুরু করে। রাবির গাড়িতে ফরেনসিক টিম 3টি আলাদা আলাদা মানুষের ফিঙ্গারপ্রিন্ট পায়। বাকি ডিটেলস ল্যাবে জানা যাবে। এরপর সিআই সোমান বিনসিকে জানায় এই রাজনের বিরুদ্ধে কয়েকটি কেস হয়েছিল। সে ড্রাগস ব্যবসায়ও জড়িত ছিল, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় কেসটি বন্ধ হয়ে যায়। তখন এসআই রাঘব জানায়, ম্যাডাম, কেসটি আপনার বাবা আব্রাহাম স্যার ইনভেস্টিগেশন করেছিলেন। এরপর বিনসি প্রেস মিট করে। আর এই যে হাতে কাটা দাগওয়ালা লোকটি দেখতে পাচ্ছেন, উনি হলেন রিটায়ার্ড অফিসার ম্যাথিউ আব্রাহাম মাথান, মানে বিনসির বাবা। এরপর একটি মেয়েকে দেখা যায় টিভিতে নিউজ দেখে একটি ছেলের ঘুম ভাঙাচ্ছে। তখনই আমরা দেখতে পাই এই হলো সুপারস্টার রাবি বর্মা, যে কিনা এই মেয়েটির সাথে তার ফার্ম হাউসে আছে। তার খুনের খবর দেখে রাবি নিজেই অবাক হয়ে যায়। তাহলে ওই লাশটি কার? এদিকে বডিটি নামানো হয়েছে। ইতিমধ্যে রবি বর্মার ওয়াইফও সেখানে চলে এসেছে। লাশের চেহারা দেখে রবির ওয়াইফ জানায় এটা তো ড্রাইভার রাজন। এরপর বিনসি মিডিয়াকে জানায় লাশটি রবি বর্মার ড্রাইভার রাজনের, আর রবি বর্মাও নিখোঁজ। আমরা তাকে খুঁজতে শুরু করেছি। রাজনের বডিটি পোস্টমর্টমের জন্য হাসপাতালে আনা হয়। তার 2 পায়ের পাতায় ছুরি দিয়ে আঁকা ছিল 2 এবং 6। ডাক্তার শার্লি জানায় রাত 2টা থেকে 3টার মধ্যে তার মৃত্যু হয়েছে। তার পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে। ড্র্যাগার দিয়ে বুকে 2 বার আঘাত করা হয়েছে। এখানে আশ্চর্যজনক ব্যাপার এটা যে এগুলোর কিছুই তার মৃত্যুর কারণ নয়। রাজনের মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকে, আর তার মৃত্যুর পরে তার সাথে এত কিছু করা হয়েছিল। বিনসি বলে তাহলে খুনি নিশ্চয়ই কোনো সাইকোপ্যাথ। শার্লি বলে হয়তো খুনি প্রতিশোধের জোরে এমন করেছে, নয়তো খুনি বদ্ধ উন্মাদ। এরপর ফরেনসিক থেকে নন্দন ফোন করে বিনসিকে জানায় গাড়িটিতে রাবি রাজন ছাড়া আরেকটি মেয়ের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, যার বয়স 30-এর মাঝেই হবে, এবং ফুটপ্রিন্ট থেকে জানা যায় মেয়েটির জুতার সাইজ 8। বিনসি বাইরে এসে রাবির ম্যানেজারের কাছ থেকে জানতে পারে রাবির পরবর্তী মুভির নায়িকা সিলেক্ট করা নিয়ে ডিরেক্টরের সাথে ঝামেলা হয়েছিল, তাই সে সেট থেকে বের হয়ে গিয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এসআই সাবু এসে জানায় অভিনেত্রী হিরণমালাকে নায়িকা হিসেবে সিলেক্ট না করায় ঝামেলা হয়েছিল। এর কিছুক্ষণ পর সাইবার সেল থেকে রবি বর্মার একটি কল রেকর্ড পাওয়া যায়, যেখানে রাবি একজন উকিলকে বলছিল আমার অগ্রিম বেলের কি খবর। উকিল বলে আপনি এসবের চিন্তা না করে সেটে গিয়ে শুটিং করুন। বিনসির এতে সন্দেহ হয়, তাই তারা শুটিং এর লোকেশনে যায়। সেখানে রাবির সাথে কথা বলে তারা জানতে পারে রাবি ওই দিন তার ফার্ম হাউসেই ছিল, আর রাজন কোন একটা কাজের কথা বলে রাবির কাছ থেকে গাড়িটি নিয়ে গিয়েছিল। বিনসি জানতে চায় তোমার সাথে মেয়েটি গিয়েছিল। রাবি প্রথমে অস্বীকার করে। যেহেতু বিনসিদের কাছে সাক্ষী ও প্রমাণ ছিল যে ওই দিন গাড়িতে একটি মেয়ে ছিল, তাই নিরুপায় হয়ে রাবি বলে দেয় যে ওই দিন তার সাথে অভিনেত্রী হিরণমালা ছিল। এমনকি রাতেও তারা দুজনে ফার্ম হাউসেই ছিল। রাবি ও হিরণমালা যেহেতু ফার্ম হাউসেই ছিল আর তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই বিনসি রাবিকে ছেড়ে দেয়। এখানে আমরা জানতে পারি আগামীকাল বিনসির মায়ের মৃত্যুবার্ষিকী। পরের দিন চার্চের সামনে আব্রাহামকে দেখা যায়। এই হচ্ছে আব্রাহামের দ্বিতীয় স্ত্রী সুজান। তার প্রথম স্ত্রী ন্যান্সি মারা যাওয়ার পরই সে সুজানকে বিয়ে করেছিল। এই ছেলেটির নাম মাইকেল, তার দ্বিতীয় ঘরের সন্তান। আব্রাহাম চার্চ থেকে একাই ড্রাইভ করে কোথাও যাচ্ছিল। তখনই তার ন্যান্সির কথা মনে পড়ে। ন্যান্সিকে সে অনেক ভালোবাসতো। তাদের সুখ ভরা একটি সংসার ছিল। বিনসিকে নিয়েও তাদের দিন ভালোই কাটছিল। বিনসিও আস্তে আস্তে বড় হয়ে উঠছিল। তারা বিনসিকে নিয়ে এখানে ওখানে ঘুরতে যেত। এগুলো ভাবতে ভাবতে আব্রাহাম একটি পুরনো বাড়ির সামনে চলে আসে। আমরা আবার ফ্ল্যাশব্যাকে দেখি একদিন রাতে এসআই রাঘব আব্রাহামকে ফোন করে বলে স্যার, আমরা চাকর লোকেশন পেয়ে গেছি। চাকো হচ্ছে একজন সিরিয়াল কিলার। এখন পর্যন্ত সে 12 জনকে খুন করেছে, তাই পুলিশ তাকে ধরার চেষ্টা করে আসছিল। লোকেশনটি কাছে হওয়ায় আব্রাহাম গাড়ি নিয়ে ওই বাড়ির পাশেই এসেছিল। ভিতরে ঢুকে আব্রাহাম দেখতে পায় চাকো একজনকে বেঁধে মারধর করছে। এরপর ওই ড্যাগারটি বের করে লোকটিকে যখন মারতে যাচ্ছিল, তখনই একজন মাথান বলে চিৎকার করে উঠে।
চাকু তখন পালানোর চেষ্টা করে, আব্রাহামও তাকে বাধা দিয়ে ধরতে চেষ্টা করে। তাদের মাঝে হাতাহাতি হতে থাকে। একসময় চাকু ড্যাগারটি দিয়ে আব্রাহামের বাম হাতে আঘাত করে, তারপরেও আব্রাহাম চাকুকে ধরে রাখে। এরপর ফোর্স এসে চাকুকে ধরে ফেলে। তখনই চাকু তার ড্যাগারটি ছুঁড়ে ফেলে দেয়। ড্যাগারটি একটি শুকনো গাছের গুড়ির ভিতরে গিয়ে পড়ে। এরপর বর্তমানে আমরা সিদ্ধা নামের একজন নৃত্যশিল্পীকে দেখতে পাই। সে ঋতু নামের একটি মেয়ের সাথে স্টেজে পারফর্ম করছে। ভিন্সিকে দেখা যায় বাইরে সিদ্ধার জন্য অপেক্ষা করছে। এখানে আমরা জানতে পারি সিদ্ধা ভিন্সির হাজবেন্ড। ভিন্সিরা বাড়িতে চলে আসে। রাত তখন 4:30। এসআই সাবু এসে জানায় একটু ইমার্জেন্সি আছে। তারা একটি চার্চে যায়। পুলিশের আগে থেকে এই জায়গাটা ঘিরে রেখেছিল। সিআই সোমান ভিন্সিকে দেখায় কেউ এখানে 2 এবং 6 লিখে গেছে, যেটা আমরা রাজনের পায়েও দেখেছি। এখানে নাইট গার্ড জানায় একজন লোক এসে এখানে এসব লিখেছে। আমি তার কাছে যেতেই পাশের পুকুরে কিছু একটা ফেলে সেইখান থেকে পালিয়ে গেছে। এরপর পানিতে লোক নামানো হয় কি ফেলে গেছে তা দেখার জন্য। অনেকক্ষণ খোঁজার পর তারা একটি ড্যাগার পায়। ড্যাগারটি দেখেই এসআই রাঘব বলে, ম্যাডাম এটা তো চাকর ড্যাগার। ভিন্সি ওই ড্যাগারটি নিয়ে পরের দিন এসপির সাথে দেখা করে চাকর ব্যাপারে বলে। এসপি বলে চাকর বিষয়ে আমাদের কাছে বর্তমানে কোনো তথ্য নেই, কারণ যে স্টেশনে ছিল সেখানে আগুন লেগে সব পুড়ে গেছে। এসপি ভিন্সিকে সাহায্য করার জন্য একজন রিটায়ার্ড অফিসার এখানে ডেকেছে, যে কিনা আগে চাকর কেসের ইনভেস্টিগেশন করেছিল। ভিন্সি তার কাছে গিয়ে দেখে সে আর অন্য কেউ নয়, তারই বাবা ম্যাথিউ আব্রাহাম। এখানে আমরা জানতে পারি ভিন্সির মা খুন হয়েছিল। সবাই বলতো আব্রাহামই তার জন্য দায়ী, আর ভিন্সির মনেও সেরকম ধারণা জন্মেছিল। তখন থেকে তার বাবাকে সে পছন্দ করে না। তারপর থেকে ভিন্সির সাথে আব্রাহামের কোনো যোগাযোগ নেই। আব্রাহাম বলে, তোমার বিয়ের ছবি আমি মাইকেলের ফেসবুকে দেখেছিলাম, তোমাকে অনেক সুন্দর লাগছিল। কিন্তু ভিন্সি কোনো কথার জবাব না দিয়ে কেসের ডিটেলস বলছিল। ভিন্সি যখন চলে যাচ্ছিল তখন আব্রাহাম জানায় এই খুন চাকু করেনি। যে ড্যাগারটি পাওয়া গেছে সেটিও চাকর নয়, কারণ একমাত্র আব্রাহামই চাকর ড্যাগারটি দেখেছিল। ওই ঘটনার পর ড্যাগারটি আর পাওয়া যায়নি। ভিন্সি কিছুতেই মানে না যে এটা চাকর কাজ নয়, তাই আব্রাহামকে বলে আমি জানি চাকুকে কিভাবে ধরতে হবে। আব্রাহাম বলে, তোমার যদি মনে হয় চাকু এই কাজটি করেছে, তাহলে পুরো পুলিশ ফোর্স কাজে লাগেও তুমি চাকুকে খুঁজে পাবে না। এরপর ভিন্সি চলে যায়। আমরা ফ্ল্যাশব্যাকে কিছুদিন পুরনো একটি সিন দেখি, যেখানে ভিন্সি আইপিএস ট্রেনিং এর আগে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। আসলে ভিন্সির ধারণা ছিল আব্রাহাম সুজানকে আগে থেকেই ভালোবাসতো, আর তাকে বিয়ে করার জন্যই ন্যান্সিকে সে খুন করিয়েছে। এমনকি সুজানের হাজবেন্ডকেও আব্রাহামই খুন করিয়েছে। সুজান আব্রাহামকে বলছিল ভিন্সিকে আটকাতে। আব্রাহাম বলে, যেদিন ও আমার ইউনিফর্ম গায়ে দেবে সেদিন ও নিজেই বুঝতে পারবে এবং ফিরে আসবে। এরপর আব্রাহামকে দেখা যায় মাইকেলকে নিয়ে পাহাড়ের রাস্তায় দাঁড়িয়ে আছে। আসলে মাইকেল কিন্তু আব্রাহামের সন্তান নয়। আব্রাহাম মাইকেলকে বলে, তোর বাবা একজন চোর ছিল, আমার কথায় ভালো হয়ে সে আমার সোর্স হিসেবে কাজ করত। একদিন আমার এক কাজ করতে গিয়ে সে মারা যায়। আব্রাহাম ভিন্সি আর মাইকেলের কথা চিন্তা করেই সুজানকে বিয়ে করে। মাইকেলকেও আব্রাহাম নিজের সন্তানের মতো করেই বড় করে তুলেছে। মাইকেলও বাবা হিসেবে আব্রাহামকে মেনে নিয়েছে। আব্রাহাম ও মাইকেল তিরুবান্তাপুরমে একটি কাজের জন্য যাচ্ছিল। রাতের বেলা সিআই সোমান ভিন্সিকে ফোন করে জানায় চাকুর জেল থেকে খোঁজ নিয়ে সে জানতে পেরেছে যে চাকু যখন জেলে ছিল তখন তার সাথে দেখা করতে আয়েশা ফাতেমা নামের এক মেয়ে 3 বার এসেছিল, আর আপনার বাবা আব্রাহাম স্যার 8 বার দেখা করতে এসেছিলেন। চাকু জেল থেকে বের হওয়ার আগের দিনও আব্রাহাম স্যার দেখা করেছিল। সিসিটিভি ফুটেজ তারা পরে পাঠিয়ে দিবে। সোমানও তিরুবান্তাপুরমেই তার বন্ধুর বাসায় এসেছে। তার বন্ধু একজন পুলিশ অফিসার ছিল, সে কয়েক বছর আগেই মারা গেছে। আসলে তার বন্ধুর স্ত্রীর সাথে তার এফআইআর চলছিল। কিছুক্ষণ পর একটি কালো গাড়ি এসে সোমানের গাড়ির পেছনে দাঁড়ায়। অন্যদিকে ভিন্সি সিদ্ধাকে বলছিল নিশ্চয়ই চাকর সাথে পাপ্পার কোনো লিঙ্ক আছে। পাপ্পার আচরণও সন্দেহজনক। পাপ্পা রাজনের কেসও তদন্ত করেছিল, আবার জেলে চাকর সাথে দেখাও করেছিল। আর চাকু বের হওয়ার পর দিনই রাজন খুন হলো। এদিকে সুমানকে দেখা যায় গাড়ি বের করার চেষ্টা করছে। এরপরই সুমান নেমে ওই কালো গাড়িটির কাছে যায়। সুমান থানায় কল করার চেষ্টা করছিল, তখনই সে বেহুশ হয়ে পড়ে যায়। এরপর এসআই সাবু ভিন্সিকে ফোন করে জানায় যে সিআই সুমান স্যার মিসিং। ভিন্সি ঘটনাস্থলে গিয়ে দেখে সুমানের গাড়িতে ইট লেখা। ফরেন্সিকের নন্দন জানায় ম্যাডাম পিছনেও একটি গাড়ি ছিল, টায়ারের ছাপ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। রাজেশের স্ত্রী জানায় সুমান বের হয়ে যাওয়ার পরে রাতে জানালা লাগানোর সময় গাড়িটি দেখতে পেয়ে বাইরে এসে দেখে সুমানের ফোনটি পড়ে আছে। এরপরে সে পুলিশকে খবর দেয়। নন্দন গাড়ির ভিতরে চেক করে জানায় ভিতরে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। গাড়িটি ল্যাবে নিয়ে যাওয়ার জন্য একজন মেকানিককে ড্রাইভ করতে বলে। ভিন্সি সন্দেহ হচ্ছিল আব্রাহামের দিকে, তার কোনো লিঙ্কও থাকতে পারে। তাই সে এসআই রাঘবকে দিয়ে আব্রাহামকে ফোন করে জানতে পারে যে আব্রাহামও এই এলাকাতেই এসেছে। এদিকে গাড়ির ওই লোকটিকে দেখা যায় বমি করতে করতে বেরিয়ে এসেছে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরের দিন সকালে দুজন সেলফি তুলছিল। তারা সুমানের বডিটি ময়লায় দেখতে পেয়ে পুলিশকে জানায়। সেখানেই একটি ফরেন্সিক ল্যাব বসানো হয়। ডাক্তার শার্লি জানায় এটাও একই ব্যক্তির কাজ, আর বাকি তথ্য ল্যাবে গিয়ে জানা যাবে। তবে এটাও হার্ট অ্যাটাক। খবর পেয়ে আব্রাহামও সেখানে আসে। এসআই রাঘব বলে এটা চাকরি কাজ হবে স্যার। শার্লি আব্রাহামকে দেখে বলে, স্যার আমি যখন হাউস সার্জেন্ট ছিলাম তখন আপনার অনেক কেসই স্টাডি করেছি, এমনকি আমার অনেক স্টুডেন্টও আপনার অনেক বড় ফ্যান।
আব্রাহাম শার্লির কাছে জানতে চায়, চাকই যে এসবের পিছনে আছে সেটি কি বিনসি আপনাকে বলেছিল? শার্লি বলে, হ্যাঁ, তবে আগের ফাইলগুলোও চেক করে দেখেছি, পুরোপুরি ম্যাচ করছে। ওই মেকানিকের চিকিৎসা করে জানা যায় গাড়িটিতে এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল, যেটা মৃত্যুর পর পোস্টমর্টমেও ধরা পড়বে না। আর এই কেমিক্যাল ব্যবহার করলে যে কেউরই হার্ট অ্যাটাক হতে পারে। এদিকে শহরে 2টি খুন, তাও আবার সিরিয়াল কিলারের কাজ। এসপি বিনসিকে কেসটি দ্রুত সলভ করতে বলে। অন্যদিকে আব্রাহামকে দেখা যায় তিরুবনন্তপুরমে একজন রিটায়ার্ড ফরেন্সিক সার্জনের সাথে দেখা করতে এসেছে। আব্রাহাম তার কাছে চাকর খুনের প্যাটার্ন সম্পর্কে জানতে চায়। ডাক্তার বলে, তুমি এখনো এসব খুঁজে বেড়াচ্ছ? তোমার মতো একজন অফিসার চাকরকে সর্বোচ্চ সাজা দিতে কোর্টে নকল ড্যাগারও পেশ করেছিলে। আমরা আবার ফ্ল্যাশব্যাকে দেখি ওই দিন আব্রাহামের সাথে ন্যান্সিও ছিল। হঠাৎ রাঘব ফোন করে চাকর লোকেশন দেওয়ায় ন্যান্সিকে নিয়েই আব্রাহাম চাকর লোকেশনে যায়। আব্রাহাম ন্যান্সিকে বলে, 10 মিনিটের মাঝে আমি না আসলে তুমি এখান থেকে চলে যাবে। এরপর আব্রাহাম ভিতরে গিয়ে চাকুকে ধরার প্ল্যান করছিল। ন্যান্সি শব্দ পেয়ে ভিতরে গিয়ে চাকুকে দেখে চিৎকার করে ওঠে। তখন এই চাকু পালানোর চেষ্টা করে। আব্রাহামের সাথে যখন চাকুর ফাইট হচ্ছিল তখন ন্যান্সিও চাকুকে বাধা দেওয়ার চেষ্টা করে। চাকু তখন লাথি মেরে ন্যান্সিকে ফেলে দেয়। এরপর ফোর্স এসে যখন চাকুকে ধরে ফেলে, তারপর আব্রাহাম এগিয়ে গিয়ে দেখে ন্যান্সির পেটে রড ঢুকে ন্যান্সি মারা গেছে। চাকর বিরুদ্ধে একমাত্র প্রমাণ ছিল ড্যাগারটি। অনেক খুঁজেও সেটা না পেয়ে আব্রাহাম একটি নকল ড্যাগার বানিয়ে কোর্টে পেশ করেছিল, যা আমরা মুভির প্রথমে দেখেছিলাম। ফরেন্সিকের ও পোস্টমর্টমের তথ্যের সাথে ওই ড্যাগারটি ম্যাচ করে না। কোর্টে নকল তথ্য পেশ করায় আব্রাহামকে চাকরিচ্যুত করা হয়। ওই রাতে ন্যান্সি মারা যাওয়ায় চাকর সাধারণ কারাদণ্ড হয়। এটাই ছিল আব্রাহাম আর চাকর গল্প। আব্রাহাম চেয়েছিল চাকর যাতে ফাঁসি হয়, কিন্তু তখন ওই ড্যাগারটি পাওয়া যায়নি। ডাক্তার বলে চাকর ড্যাগারটি বুকের ভিতর ঢোকার পর সেখান থেকে আরো 1.5 ইঞ্চি বেরিয়ে আঘাত করত। এটাই ছিল ওই ড্যাগারের টেকনিক। আব্রাহাম তখন ওই ড্যাগারটি বের করে দেখায়, যেটা সে হুবহু নকল বানিয়েছিল। ড্যাগারটি যেহেতু মিসিং, তাহলে চাকু কিভাবে এগুলো করছে? আব্রাহামকে ডাক্তার চাকর একটি ডিটেলস ফাইল দেয়। অন্যদিকে ডাক্তার শার্লিকে দেখা যায় বাসায় প্রার্থনা করছে। টিভিতে নিউজে বলছিল এক চার্চের ফাদার বেনেট তার শরীরে আগুন লেগে মারা গেছে। ধারণা করা হচ্ছে মোমবাতির আগুন তার গায়ে লেগেছিল। কিছুক্ষণ পর শার্লি বুঝতে পারে তার বাসায় কেউ ঢুকেছে। শার্লি সেটা বিনসিকে ফোন করে জানায়। বিনসি কাছাকাছি থাকায় সিদ্ধাকে নিয়ে সেখানে চলে আসে। গাড়ি থেকে নেমে বিনসি দেখে শার্লির বাড়ির পিছন দিয়ে কেউ যাচ্ছে। বিনসি তার পিছনে যেতে থাকে। দৌড়ানোর সময় একটি ডালের সাথে পা লেগে বিনসি পড়ে যায়। এরপর সিদ্ধা এসে বিনসিকে নিয়ে যায় এবং শার্লির বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়। পরের দিন হাসপাতালে চেক আপ করে জানা যায় বিনসি প্রেগনেন্ট। ডাক্তার তাকে সাবধানে থাকতে বলে দেয়। এদিকে চাকর জেলের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। এসআই সাবু বিনসিকে জানায়, ম্যাডাম 3 মিনিটে আব্রাহাম স্যার চাকর সাথে শুধু 3 সেকেন্ড কথা বলেছিল। অডিও নেই, তাই জানা যায়নি কি বলেছিল। সিদ্ধা দেখে বিনসি বেশ চিন্তিত। বিনসি বলে, পাপ্পান চাকর সাথে কি বলেছিল এখন আমি তা কি করে জানবো? সিদ্ধা বলে, এটাই সমস্যা, তার জন্য পাপ্পানকে লাগবে না। আমাদের আর্ট একাডেমিতে এমন একজন আছে যে মুখের ভঙ্গিমা দেখেই বলে দিতে পারে সে কি বলছে। পরের দিনই সিদ্ধা বিনসিকে তার একাডেমিতে নিয়ে যায়। এই মেয়েটির নাম পূজা। সে কানেও শুনতে পায় না আর মুখেও কিছু বলতে পারে না। বিনসি পূজাকে আব্রাহামের সেই সিসিটিভি ফুটেজটি দেখায়। পূজা ফুটেজটি ভালো করে দেখে খাতায় কিছু একটা লিখে দেয়, যাতে লেখা ছিল, চাকো যখনই তুমি জেল থেকে বের হবে আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করব। শোনা মাত্রই বিনসি আব্রাহামের বাসায় যায়। আব্রাহাম ও মাইকেল তখন বাসায় নেই। বিনসি আব্রাহামের অফিস রুমে যায়। একটি ড্রয়ার খুলতেই দেখে সেটা ছুরি আর ড্যাগার দিয়ে ভর্তি। পাশের সেলফ খুলতেই দেখে বিভিন্ন পত্রিকার কাটা অংশ। এসআই সাবু তখন বিনসির মোবাইলে চাকুর বর্তমান চেহারার একটি স্কেচ পাঠায়। মোবাইলের স্কেচটি দেখে বিনসি দেখে আব্রাহাম পত্রিকা কেটে কেটে চাকরি বর্তমান চেহারার একটি স্কেচ বানিয়ে রেখেছে। এর মধ্যে আব্রাহাম এসে পড়ে। বিনসি জানতে চায়, তোমার সাথে চাকর কি সম্পর্ক? চাকর নিজে এসব করছে না তুমি তাকে দিয়ে এসব করাচ্ছ? আব্রাহাম তাকে বলে, যেদিন তুমি শিওর হয়ে বলতে পারবে তোমার বাবা এর সাথে জড়িত সেদিন আমাকে বলবে, আমি নিজেই চলে আসব। আব্রাহাম মাথান তোমাকে বা তোমার পুলিশকে ভয় পায় না। বিনসি চলে যাচ্ছিল, আবার ফিরে এসে আব্রাহামকে বলে, একটা সুখবর আছে, তুমি নানা হতে চলেছ। এতদিন পর মেয়ের মুখে সুখবর শুনে আব্রাহাম খুশিতে আত্মহারা হয়ে যায়। ওই দিন রাতে আব্রাহাম ঘুমানোর আগে সুজানকে বলছিল, একদিন আমরা ব্রিটিশ কটেজে ঘুরতে গিয়েছিলাম। বিনসির গায়ে কারেন্টের শক লেগে সেন্সলেস হয়ে পড়ে যায়। ন্যান্সি আর আমি ওকে কোলে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। প্রায় 6 দিন পর বিনসি চোখ খুলেছিল। এর মাঝে মাইকেল চিৎকার করে পাপ্পান পাপ্পান ডাকে। আব্রাহাম গিয়ে দেখে তাদের দেয়ালে কেউ লিখে গেছে 26, 8 এবং পরে প্রশ্নবোধক চিহ্ন। আব্রাহাম মাইকেলকে বলে, কাউকে কিছু জানাতে হবে না, মুছে ফেলো। পরের দিন বিনসি ওই জেলে যায় যেখানে চাকু ছিল। সিসিটিভি ফুটেজ চেক করে সেখানে আয়েশা ফাতেমা নামক মেয়েটির চেহারা দেখা যায়। রেজিস্টারে দেওয়া ঠিকানায় খোঁজ নিয়ে দেখা যায় সেটা ফেক। বিনসি মনে করে এই মেয়ে যেহেতু চাকুর সাথে জেলে দেখা করতে এসেছিল, তাহলে চাকু অবশ্যই জেল থেকে বেরিয়ে এর সাথে দেখা করতে যাবে। কিন্তু একে খুঁজে বের করব কিভাবে? বিনসি একটি বুদ্ধি বের করে। একজন লেডি কনস্টেবলকে বোরকা পরিয়ে আয়েশা ফাতেমার মা বানায়। আয়েশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন একটি ভিডিও বানিয়ে আয়েশার ছবি সহ বিভিন্ন নিউজ চ্যানেলে প্রকাশ করা হয়। এর 2 দিন পরও কোনো খোঁজ না পাওয়ায় এসপি বিনসিকে দোষারোপ করছিল।
এরই মাঝে এক সিনিয়র কর্মকর্তা এসপিকে ফোন করে জানায় তামিলনাড়ুতে একটি বৃদ্ধাশ্রমে মেয়েটি আছে। খবর পাওয়া মাত্রই বিসি ফোর্স নিয়ে ওই বৃদ্ধাশ্রমে যায়। সেখানে গিয়ে ওই মেয়েটিকে পেয়েও যায়। মেয়েটি জানায়, আমি যা করেছি মানবতার জন্য করেছি। চাকর মা এখানে হাসপাতালে আছে। সে মৃত্যুর পূর্বে চাকর সাথে একবার দেখা করতে চায়, তাই আমি তার ইচ্ছার কথা জানতে পেরেই সেখানে গিয়েছিলাম। বিনসি চাকর মায়ের কাছে যায়। মেয়েটি জানায় ছাড়া পাওয়ার পর চাকর তার সাথে একবারও দেখা করতে আসেনি, তবে কিছুদিন আগে অনেক টাকা পাঠিয়েছিল এবং রোজ রাত 8টায় চাকর একটি প্রাইভেট নাম্বার থেকে ফোন করে তার মায়ের সাথে কথা বলে। বিনসি সাইবার টিম এনে মেয়েটির ফোন ট্যাপ করে। এরপর চাকর রাতে ফোন করলে তার ফোনটি ট্রেস করতে শুরু করে। লোকেশন মতো তারা একটি জঙ্গলে যায়। সেখানে তারা একটি পুরনো বাড়ি দেখতে পায়। বিনসি যখন অপারেশনের জন্য রেডি হচ্ছিল তখনই আব্রাহাম মাইকেলকে নিয়ে সেখানে আসে। এসআই রাঘব বলে, ম্যাডাম আপনার সেফটির জন্যই আব্রাহাম স্যার আমাকে বলেছিল জানাতে, তাই আমি জানিয়েছি। বিনসি ফোর্স নিয়ে ভিতরে যায়। একটি রুমের এক কোণে গিয়ে তারা চাকরকে পেয়ে যায়। তারা চাকরকে কিছু বলার আগেই চাকর তাদেরকে বলে আমাকে বাঁচান। তখনই দেখা যায় চাকর পায়ে শিকল বাঁধা। বিনসি দেখে ঘরের ভিতরে সিসিটিভি ক্যামেরা সেট করা রয়েছে। এখানে আমরা বুঝতে পারি আব্রাহামই চাকরকে এখানে আটকে রেখেছিল। চাকরকে ধরে নিয়ে আসা হয়। বিনসি এসপি কে গিয়ে জানায়, স্যার চাকর এই খুনগুলো করেনি, চাকর চেয়ে ব্রিলিয়েন্ট কে ওইগুলো করছে। আব্রাহাম চাকরকে জিজ্ঞাসাবাদ করতে চায়। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি চাকর যেদিন জেল থেকে ছাড়া পায় তখন আব্রাহাম মাইকেলকে নিয়ে এসেছিল। আব্রাহাম চাকরকে খেতে দেয়। খেতে খেতে চাকর বলে, আমি যাদের খুন করেছি তারা সবাই খুনেরই যোগ্য, শুধু একজন ছাড়া, মানে নেন্সি। চাকর বলে, আমার বাড়িতে দরজা জানালায় কোনো ছিটকারি ছিল না। আমার বাবা সবকিছু ভেঙে ফেলেছিল যাতে আমার মা লুকাতে না পারে। রোজ মদ খেয়ে এসে মাকে অনেক মারধর করত। আমার বাবার একটি ড্যাগার ছিল যেটা দিয়ে বাবা মাকে আঘাত করত। এসব সহ্য করতে না পেরে একদিন আমি ওই ড্যাগার দিয়ে বাবাকে খুন করি। এরপর আমি ওইখান থেকে পালিয়ে আসি। এভাবে যারা মায়েদের উপর অত্যাচার করত, হোক তারা স্বামী কিংবা সন্তান, আমি তাদেরকে খুন করতাম। এরপর তো আপনিই ধরে ফেললেন, এখন আমাকে কি করবেন? খুন করবেন? করুন। আব্রাহাম বলে, তোমাকে খুন করার ইচ্ছা থাকলে সেদিনই করতে পারতাম। চাকু বলে, যেদিন ড্যাগারটি খুঁজে পাবেন আমাকে জানাবেন, আমিই চলে আসব। এই বলে চাকু তার মায়ের সাথে দেখা করতে চলে যায়। আব্রাহাম বলে, এই দুইটি খুন তুমিই করেছ। যদিও চাকুকে সেই আটকে রেখেছিল, চাকু সেটা জানে না। আব্রাহাম চাচ্ছিল যাতে চাকুর ফাঁসি হয়, কারণ আগের বার প্রমাণের অভাবে সে হেরে গিয়েছিল। চাকু বলে, আমি কিভাবে করব? এই ড্যাগারটিও তো আমার নয়। কিন্তু চাকর ড্যাগার তো শুধু আব্রাহামই দেখেছে। এমনকি আব্রাহাম এবার চাকর বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ আগে কালেক্ট করে রেখেছে। চাকু বুঝে যায় যে আব্রাহাম তাকে ফাঁসানোর চেষ্টা করছে। আব্রাহাম এসপি কে জানায় যে এই দুটো খুন করেছে সে চাকর প্যাটার্ন ফলো করছে এবং চাকর আইডেন্টিটি ব্যবহার করছে। তাই আসল খুনিকে ধরার জন্য আমাদের চাকুকেই খুনি হিসেবে প্রকাশ করতে হবে। কিলার যেহেতু নাম্বার রেখে যাচ্ছে, তার মানে সে আমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে। চাকুকে খুনি হিসেবে প্রকাশ করলে সে আমাদের নতুন ক্লু দিতে পারে। এরপর এসপি প্রেস মিটে বলে চাকুই খুন দুটো করেছে এবং চাকু স্বীকারোক্তি দিয়ে দিয়েছে। এখন সমস্যা হলো চাকু তো রাজি হচ্ছে না। বিনসি চাকুর মায়ের ওষুধ দেখিয়ে বলে, এগুলো তোমার মায়ের আজ রাতের ওষুধ, এখন ভাবো কি করবে। চাকু মায়ের কথা ভেবে খুনের দায়ভার নিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় কিলার বিনসির বাড়িতে এসে একটি বক্স দিয়ে যায়। বক্সটি ফরেন্সিকে নিয়ে দেখা যায় এর ভিতরে একটি শুকনো ফুল, একটি ড্যাগার, একটি বাইবেল এবং একটি সাধারণ বই রয়েছে। আশ্চর্যজনক বিষয় হলো বাইবেলের 95 ও 96 নম্বর পাতাটি মিসিং। তার মানে পরবর্তী নাম্বারগুলো হলো 95 ও 96। এই নাম্বারগুলোর সাথে পুরনো নাম্বারগুলো মিলিয়ে আব্রাহাম একটি ডেট বের করে, যেটা ছিল 26শে আগস্ট 1995 অথবা 1996। এর মানে হলো এই ডেটে অবশ্যই কিছু না কিছু একটা হয়েছিল, যেটা কিলার আমাদের জানানোর চেষ্টা করছে। বক্সে যে বইটি ছিল সেটাতেও লেখা ছিল দ্য কিলার হ্যাজ এ পাস্ট। এই বইটি ইদানিংই পাবলিশ করা হয়েছিল। এমনকি বিকালে এই লেখককে নিয়ে একটি প্রোগ্রামও রয়েছে। পুলিশের সন্দেহ হয় সেখানে কিছু হবে, তাই তারা প্রোগ্রামটি নজরে রাখছিল। বইটি লেখকের নাম ছিল নালিনী। নালিনী প্রোগ্রামে চলে আসলে সেটা শুরু হয়ে যায়, কিন্তু এখনো সেখানে কোনো প্রকারের কিছুই ঘটে না। আব্রাহাম এসপি কে বলে কিলার হয়তো আমাদের ডাইভার্ট করার চেষ্টা করছে। এরই কিছুক্ষণ পর খবর আসে লেখক নালিনীর হাজবেন্ড অ্যাডভোকেট জয়শঙ্করকে কেউ গাড়িতে পুড়িয়ে ফেলেছে। সবাই দ্রুত ঘটনাস্থলে যায়। যতক্ষণে ফায়ার সার্ভিস পৌঁছায় ততক্ষণে বডিটি পুরোপুরি পুড়ে গেছে। এখানেও এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। এসপি কে সাইবার সেল থেকে ফোন করে জানানো হয়, স্যার আমাদের টিমের বিনসি ম্যাডামের ফোনটি হ্যাক হয়েছে, তাই কিলার আমাদের সব লোকেশন জেনে যাচ্ছে। বিনসি এটা জানতে পেরে বাড়িতে গিয়ে তার ফোনটি ভেঙে ফেলে। সিদ্ধা বিনসিকে এই অবস্থায় দেখে বলে, পাপ্পানের মতো কেস নিয়ে এত টেন্স হলো না। বিনসি বলে, আমি পাপ্পানের মতো না। সিদ্ধা বলে, ভেবে দেখো তুমি যদি ওই দিন পাপ্পানের জায়গায় থাকতে তাহলে কি চাকুকে ধরতে নাকি মাকে বাঁচাতে? এখন কি করছো? পাপ্পানের মতো তোমার কাছেও ডিউটি গুরুত্বপূর্ণ। বিনসি তখন বুঝতে পারে। এদিকে মাইকেলকে দেখা যায় পুলিমালি স্কুলের 1984 সালের 4র্থ বর্ষের একটি ছবি নিয়ে এসেছে। সে ওই ছবিটিতে থাকা সবার ডিটেলস কালেক্ট করেছে। এদের মধ্যে একজনের নাম বেনিতা, সে লন্ডনে চলে গেছে। আরেকজনের নাম সাইমন, তার বিরুদ্ধে চুরির কেস রয়েছে, এখনো সে পলাতক। বর্তমানে শুধু ইন্দিরা নামের এক মহিলা এখানে ডেইরি ফার্ম করছে, তার কাছে বাকি তথ্য পাওয়া যাবে। মাইকেল বলছিল, এত তথ্যের কি আছে, আমরা তো সরাসরি কিলারকে ধরতে পারি।
আব্রাহাম বলে, আমরা এভাবে অ্যারেস্ট করতে পারবো না, আগে খুঁজে বের করতে হবে ছবিটির সাথে কিলারের কি কানেকশন রয়েছে। এই ছবিটি কার, কোথা থেকে এসেছে তা আমরা সামনেই জানতে পারবো। এরপর তারা ওই গ্রামে যায়। গ্রামবাসীদের কাছে সাইমনের কথা জানতে চাইলে তারা জানায় সাইমন চার্চ থেকে গোল্ডেন ক্রস চুরি করে পালিয়েছিল। চার্চে গিয়ে জানা যায় সাইমনের বাবার সমাধি নিয়ে এই ঘটনার সূত্রপাত। এখানে চার্চে দুই ধরনের সমাধি রয়েছে, উঁচু জাতের এবং নিচু জাতের। সাইমনরা আদিবাসী হওয়ায় তারা নিচু জাতের ছিল, কিন্তু সাইমন চাইছিল না যে তার বাবার লাশটি নিচু জাতের সমাধিস্থলে সমাহিত হোক। এ নিয়ে এলাকার মানুষ সাইমনকে মারধর করেছিল। ওই ঘটনার রাতেই সাইমন চার্চ থেকে গোল্ডেন ক্রস চুরি করে পালিয়ে যায়। এরপর আর কখনো ফিরে আসেনি। আব্রাহামরা সাইমনের ক্লাসমেট ইন্দিরার সাথে দেখা করে। ইন্দিরা বলে জাতিগত বিদ্বেষের জন্যই ঝামেলা হয়েছিল। সে আরো বলে তারই ক্লাসমেট বিনিতা সাইমনকে ভালোবাসত। জাতিভেদ ভুলে তারা একে অপরকে পাগলের মতো ভালোবাসত। বিনিতা ছিল উঁচু জাতের এবং অনেক সাহসী মেয়ে, তাই ওই বয়সেও সে কোনো দ্বিধা করত না। বিনিতার ভাইয়ের নাম ছিল বেনেট। সে বিনিতার সাথে সাইমনের সম্পর্কের কথা জেনে গিয়েছিল এবং এটা নিয়ে অনেক ঝামেলাও হয়েছিল। বেনিতার পরিবার জানতে পেরে সাথে সাথেই বেনিতার বিয়ে ঠিক করে। এরপর আমি বোম্বেতে চলে যাই, আর তাদের কোনো খোঁজ পাইনি। তবে বেনিতার একটি পুরনো চিঠি ও ফটো আছে আমার কাছে। ইন্দিরা আব্রাহামকে সবকিছু দিয়ে দেয়। ইন্দিরা আরো জানায় বেনিতা লন্ডনে চলে গিয়েছিল এমবিবিএস করার জন্য। ওর মা নদীতে ডুবে মারা যায়, ওর বাবাও স্ট্রোক করে মারা যায়। সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে ওর একমাত্র ভাই বেনেটও চার্চে ফাদার ছিল। কিছুদিন আগে সেও আগুনে পুড়ে মারা যায়। এখন জানি না বেনিতা কোথায় আছে। সেখান থেকে ফেরার সময় আব্রাহাম সেখানের এসআই সত্যনাথকে ফোন করে সাইমনের পুরনো কেসটির ডিটেলস দিতে বলে। মাইকেল পুলিমারা চার্চে খোঁজ নিয়ে জানতে পারে বেনিতার বিয়ের জন্য ওই সময় চার্চ বুক করা হয়েছিল। কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে বিয়ের আগের দিনই সেটা ক্যান্সেল করা হয়। আব্রাহাম জানতে চায় বিয়েটি কোন দিন ছিল। মাইকেল জানায় 26শে অগস্ট 1996, মানে ওই ডেটটাই কিলার তাদেরকে জানাতে চাইছিল। ওইখান থেকে ফেরার সময় আব্রাহাম মাইকেলকে বলে এই ছবিটার বর্তমান বয়সের লুক তৈরি করা যাবে। মাইকেল বলে অবশ্যই, এজ প্রোগ্রেশনের মাধ্যমে করা যাবে। অন্যদিকে বিনসি জয়শঙ্করের পোস্টমর্টম সম্পর্কে জানতে হাসপাতালে যায়। সেখানে গিয়ে জানতে পারলে শার্লি তখনও আসেনি। শার্লি তখন নতুন ব্যাচের ক্লাস নিচ্ছে। ক্লাস শেষ করে শার্লি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পরই ড্রাইভার শার্লির মুখে স্প্রে করে তাকে বেহুশ করে ফেলে। এদিকে শার্লির অ্যাসিস্ট্যান্ট বিনসিকে জানায় ম্যাডাম একটি সমস্যা হয়েছে। যে বডিটি গতকাল আনা হয়েছিল এটি জয়শঙ্করের বডি নয়। এটির পোস্টমর্টম করা হয়েছে অনেক আগেই। এই বডিটি 7 দিন আগেই আমাদের মর্চরি থেকে নিখোঁজ হয়েছিল। বডির সাথে একটি ব্রেসলেট পাওয়া যায়। জানা যায় এটি শার্লির ব্রেসলেট। বিনসি ব্রেসলেটটি নিয়ে দ্রুত বের হয়ে চলে যায়। এদিকে তখনই এসআই সত্যনাথ আব্রাহামকে ফোন করে জানায় স্যার ঘটনা সত্যি, সাইমন পলাতক ছিল, কিন্তু তার বিরুদ্ধে কোনো চুরির কমপ্লেন হয়নি। তার মিসিং কমপ্লিট হয়েছিল 26শে আগস্ট 1996-এ, কিন্তু ওই ছেলে মিসিং হওয়ার পর দিন আরেকটি কমপ্লেট এসেছিল। এরপর আব্রাহাম এসপিকে পুরো বিষয়টি খুলে বলে। এসপি বলে দেখুন, জাতিগত বিভেদের কারণে মেয়েটির বিয়ে ঠিক হয়। বিয়ের আগের দিনই তারা পালিয়ে যায়। 25 বছর ধরে ছেলেটি নিখোঁজ। কিভাবে এই খুনের সাথে তারা জড়িত থাকতে পারে? আব্রাহাম বলে সাইমন খুনের সাথে জড়িত নয়, জড়িত সাইমনের প্রেমিকা বেনিতা। সে লন্ডনে গিয়ে এমবিবিএস করেছিল। তখনই বিনসি এসে জানায় ওই বডিটি জয়শঙ্করের নয়, আর বডিটির সাথে শার্লির ব্রেসলেট পাওয়া গিয়েছে। টাওয়ার সিগন্যালও বলছে গতকাল শার্লি সেখানেই ছিল। এসপি বিব্রত হয়ে যায়। তুমি বলছো শার্লি এর সাথে জড়িত? আব্রাহাম স্যার বলছে বেনিতা। তাহলে কে জড়িত? আব্রাহাম বলে দুজনেই জড়িত। বেনিতার পুরানো ও বর্তমান ছবিটি দেখিয়ে বলে শার্লি বেনিতা। এরপর একটি পত্রিকা দেখিয়ে বলে এই দেখুন, তার নাম বেনিতা থেকে শার্লিতে পরিবর্তন করে নোটারি পাবলিকেশনের মাধ্যমে এড দেওয়া হয়েছিল। বিনসি বলে কিন্তু শার্লি তো সকাল থেকেই মিসিং। আব্রাহাম বলে মিসিং না, আমি ওকে অ্যারেস্ট করেছি। আমরা দেখি শার্লির গাড়ির ড্রাইভারের জায়গায় মাইকেল ছিল। শার্লি বলে আমি কি করেছি, আমাকে কেন অ্যারেস্ট করা হয়েছে? আমরা জানতে পারলি শার্লি যখন হাউস সার্জন ছিল তখন সে আব্রাহামের পুরাতন কেস স্টাডি করে চাকর সম্পর্কে জেনে গিয়েছিল। এমনকি শার্লি রাজনের পোস্টমর্টম করেও ভুল তথ্য দিয়েছিল যে মৃত্যুর পর ড্যাগার দিয়ে তাকে আঘাত করা হয়েছিল, অথচ তাকে ড্যাগার দিয়ে মারা হয়েছিল। আব্রাহাম বলে আমি তোমার পুরাতন প্রফেসরের কাছ থেকে জানতে পেরেছি চাকু তোমার জন্য অজানা কোনো কিলার নয়। পাত্তাবিরাম যখন ফরেন্সিক সার্জন ছিল তখন শার্লি তার অ্যাসিস্ট্যান্ট ছিল। আব্রাহাম তখন সকল পেপারস বের করে দেখায়। এসপি বলে শুধু রিসার্চ পেপারে নাম থাকায় শার্লিকে আমরা খুনি প্রমাণ করতে পারবো না। তখন আব্রাহাম বলে আমি শার্লির মুখে চাকুর ব্যাপারে জানতে পেরে সন্দেহ করেছিলাম। শার্লি জানতো চাকুর কিলিং প্যাটার্ন কেমন, আর সে ওই খুনগুলোকে চাকুর বলে চালিয়ে দেওয়ার চেষ্টাও করেছিল। তাই আমি মাইকেলকে দিয়ে ওই দিন রাতে তার বাড়িতে পাঠিয়ে একটি ছবি কালেক্ট করি আর ছবির পিছনে রহস্য বের করি। এরপর এসপি বলে যে আমাদের মাঝে 20 বছর যাবৎ নাম বদলে বসবাস করছে সে ড্রাইভার রাজন, সিআই সুমান আর ফাদার বেনেটকে কেন খুন করবে? তাদের সাথে তার কানেকশন কি? এসব আমরা শার্লির মুখে জানতে পারি। শার্লি বলে প্রতিশোধ। আমি এর আগেও 3টি ক্রাইম করেছি।
এখানে কিছু বিষয় ক্লিয়ার নয়। যেমন শার্লির মতে তার বাবা, মা, ভাই, রাজন, সোমান সহ সবাইকে সে খুন করেছে, কিন্তু তাদের মাঝে কেউ কেউ হার্ট অ্যাটাক করে মারা গেছে। তখন ভিনসি এসপি কে বলে, স্যার কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল। এর মাঝে এসআই সাবু ভিনসিকে ফোন করে জানায়, ম্যাডাম আমি খোঁজ নিয়ে জানতে পারলাম রাজনকে রাবি বার্মার কাছে ফাদার বেনেটই এনে দিয়েছিল। আর আশ্চর্যের বিষয় হলো ফাদার বেনেট, সিআই সোমান ও অ্যাডভোকেট জয়শঙ্কর একই ইউনিভার্সিটির 95 ও 96 ব্যাচের ক্লাসমেট ছিল। আব্রাহাম এসপিকে বলে, রাজনকে মেরে ওই গাছে কেন ঝুলাবে, এর পিছনেও কোনো ক্লু রয়েছে। এরপর তারা আবার ওই জায়গায় যায়। আব্রাহাম মূর্তিটি দেখে বলে, 20 বছর আগে আমি এখানে কোনো মন্দির দেখিনি, এখানে কোনো ক্লু রয়েছে। আব্রাহাম খুঁড়তে নির্দেশ দেয়। এদিকে ভিনসি শার্লিকে জিজ্ঞাসাবাদ করছিল যে বাবা, মা, ভাইকে খুন করেছ, জয়শঙ্কর কোথায়? শার্লি উল্টো প্রশ্ন করে, তার আগে আমায় জবাব দিন, সাইমন কোথায়? অনেক বছর আগে পুলিমালা থেকে সাইমন নামের এক আদিবাসী নিখোঁজ হয়েছিল, সে কোথায়? তখন এই সাইবার টিমের হাতে একটি ভিডিও আসে। সেখানে দেখা যায় কেউ জয়শঙ্করকে একটি বক্সের মধ্যে আটকে রেখেছে। জয়শঙ্কর বলছিল, আমি সব খুলে বলছি। জয়শঙ্কর বলে, বেনেট, সোমান আর জয়শঙ্কর বন্ধু ছিল। বেনিতার বিয়ের জন্য জয়শঙ্কর ও সোমান বেনেটের বাড়িতে গিয়েছিল। সাইমনের সাথে বেনিতার সম্পর্কের কথা জানতে পেরে তারা সাইমনকে বেঁধে মারধর করছিল। বেনিতার মা সাইমনের জন্য কিছু খাবার নিয়ে এসে তাকে খাওয়াচ্ছিল। উনি বলেন, তোমার মা তো আমাদের বাড়িতেই কাজ করত, কিছুদিন আগেই মারা গেছে, তাকেও আমি এভাবে খাবার খাইয়ে দিয়েছিলাম। তখনই বেনিতার ঘরে আগুন দেখে সবাই বেনিতার ঘরে যায়। বেনিতা ততক্ষণে ঘর থেকে পালিয়ে গেছে। তারা বাইরে এসে দেখে সাইমনও সেখানে নেই। তারা তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। জঙ্গলের রাস্তায় তাদেরকে পালাতে দেখা যায়। সবাই তাদেরকে ধরে ফেলে এবং এরপরই সবাই মিলে সাইমনকে হত্যা করে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। ওই দিন যে আগুন জ্বালিয়েছিল এই সেই রাজন, যে তখন বেনিতাদের ড্রাইভার ছিল। ভিডিওটি শেষ হওয়ার সময় ভিনসি একটি আর্ট দেখে জায়গাটি চিনে ফেলে এবং দ্রুত বেরিয়ে পড়ে। অন্যদিকে মাটি করে চার্চের ওই গোল্ডেন ক্রসটি পাওয়া যায়। এর সাথে সাইমনের কঙ্কালও পাওয়া যায়। এদিকে ভিনসি সিদ্ধার আর্ট একাডেমিতে যায়। উপরে গিয়ে দেখে ওই আর্টের সামনেই বক্সটি রাখা এবং বক্সের ভিতর জয়শঙ্করের লাশ পড়ে আছে। ভিনসি কন্ট্রোল রুমে ফোন করে এখানে আসতে বলে। তখনই কেউ ভিনসির মাথায় আঘাত করে তাকে বেহুশ করে সেখান থেকে নিয়ে যায়। সাইমনের তথ্যগুলো তখন টিভিতে দেখাচ্ছিল। আব্রাহাম সেটা শার্লিকে দেখায়। শার্লি বলে, স্যার আমার কাজ হয়ে গেছে, এবার আমাকে অ্যারেস্ট করতে পারেন, কেস ক্লোজ। আব্রাহাম বলে, কেস এখনো ক্লোজ হয়নি। সাইমন মিসিং হওয়ার পর দিন পুলিমালা স্টেশনে 12 বছরের একটি ছেলেকে ওই গোল্ডেন ক্রস চুরি করার অপরাধে গ্রেফতার করা হয়। এর কিছুদিন পর কেউ তার জামিন করায়। পুলিশের রেকর্ড অনুযায়ী তুমি তার জামিন করিয়েছিলে, যার নাম ছিল সোলোমন, সাইমনের ছোট ভাই। সোলোমনই ওই দিন সাইমনের বাঁধন খুলে দিয়েছিল। শার্লি সোলোমনকে নিয়ে লন্ডনে চলে গিয়েছিল। এদিকে পুলিশ আর্ট একাডেমিতে গিয়ে জয়শঙ্করের বডিটি পায়। পাশে রক্তাক্ত বাঁধা অবস্থায় সিদ্ধাকে পায়। অন্যদিকে সোলোমান আব্রাহামকে ফোন করে জানায় ভিনসিকে সে কিডন্যাপ করে ফেলেছে। আব্রাহাম সোলোমানের ফোন পেয়ে মাইকেলকে সাথে নিয়ে ওই চার্চে যায়। চার্চের ভিতরে ঢোকার পূর্বে আব্রাহাম মাইকেলকে বলে 10 মিনিটের ভিতরে সে যদি ফেরত না আসে মাইকেল যেন এখান থেকে চলে যায়। চার্চের কবরস্থানের দেয়ালে বসা ছেলেটি হলো সোলোমান। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি 25 বছর আগে ভিনসিকে নিয়ে যেদিন তারা ঘুরতে এসেছিল, সোলোমান তাদের বাঁশি বাজিয়ে আনন্দ দিয়েছিল। আব্রাহাম বলেছিল সে পুলিশ অফিসার এখানে বেড়াতে এসেছে। ওই দিন সবাই যখন সাইমনকে মারছিল, সোলোমান আব্রাহামের কাছে সাহায্যের জন্য গিয়েছিল। অপরদিকে ওই দিনই ভিনসি বিদ্যুতের শক খেয়েছিল। তারা ভিনসিকে নিয়ে হাসপাতালে যাচ্ছিল, যে কারণে আব্রাহাম ওই দিন সোলোমানকে সাহায্য করতে পারেনি। সোলোমান বলে, আপনি পুলিশ, আপনার কাজ মানুষকে বিপদ থেকে রক্ষা করা, যেটা আপনি করেননি। এখন পারলে আপনি আপনার মেয়েকে উদ্ধার করুন। এখানে সোলোমানের সাথে আব্রাহামের ফাইট হতে থাকে। আব্রাহাম নতুন একটি কবর দেখে ভাবে ভিনসিকে এখানে কবর দেওয়া হয়েছে, তাই সে সেটা ঘুরতে থাকে। অন্যদিকে সোলোমান ভিনসিকে জীবিত অবস্থায় কফিনে পুড়িয়ে ফেলার চেষ্টা করছিল। আব্রাহাম এক হাত দিয়ে সোলোমানের সাথে ফাইট করতে থাকে এবং একসময় সোলোমানকে বাইরে ফেলে দেয়। এরপরই আব্রাহাম ভিনসির কফিনটি টেনে বের করে ভিনসিকে বাঁচায়। এদিকে মাইকেল এসে সোলোমানকে গান পয়েন্ট করে ফেলে। এরপরই সোলোমান আর মাইকেলের মাঝে হাতাহাতি হয়। সোলোমান গানটি নিয়ে নেয়। সে যখনই মাইকেলকে গুলি করতে যাবে তখনই আব্রাহাম ওই ড্যাগারটি দিয়ে সোলোমানকে আঘাত করে। সোলোমান স্পটেই মারা যায়। আব্রাহাম বলে, ডিউটি না পরিবার? একজন পুলিশের কাছে বারবারই এই প্রশ্নটি উঠে আসে। যখন আমি ডিউটিকে প্রাধান্য দিয়েছি পরিবারকে হারিয়েছি, যখন পরিবারকে প্রাধান্য দিয়েছি তখন চাকরি হারিয়েছি। এটা হারা জিতার লড়াই নয়, আলটিমেটলি ম্যান বর্ন অ্যাজ এ এনিমেল। আব্রাহামের 3 বছরের সাজা হয়। সে জেল থেকে বেরিয়ে দেখে মাইকেল এসেছে, ভিনসিও এসেছে তার সাথে দেখা করতে। এত বছর পর ভিনসি তার বাবাকে জড়িয়ে ধরে। আব্রাহাম জানতে চায় বাচ্চা কোথায়। ভিনসি জানায় মায়ের কাছে, অর্থাৎ সুজানের কাছে। এখানে বুঝতে পারি ভিনসি সুজানকে মা হিসেবে মেনে নিয়েছে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা একটি কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি পছন্দ করে থাকো তাহলে একটি লাইক দিয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।